বিচারাধীন মামলা নিয়ে মন্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আপিল বিভাগে হাজিরা। খাদ্যমন্ত্রীর সময় আবেদন মঞ্জুর, আবারও 20 মার্চ হাজিরের নির্দেশ। তথ্য প্রযুক্তির বিকাশ ঘটলেও আর্থিক লেনদেন সহ এ খাতের নিরাপত্তায় বড় ধরনের ঝুঁকির মধ্যে বাংলাদেশ। মত বিশেষজ্ঞদের দক্ষ জনশক্তি গড়ে তোলার তাগিদ। ব্যাংকিং সেক্টরে বড় ধরনের পরিবর্তনের আভাস অর্থমন্ত্রীর। বাংলাদেশ ব্যাংক নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন আজ, পরিচালনা পর্ষদের বৈঠক স্থগিত। পণ্য নিয়ে প্রতিনিয়ত বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন গ্রাহকরা। আইনের অপ্রতুল প্রয়োগই দায়ী বলছেন বিশেষজ্ঞরা। সংশোধনের উদ্যোগ সরকারের। এবং নোয়াখালীর সোনাইমুড়িতে দু গ্রুপের সংঘর্ষে নিহত 3, আহত শতাধিক। হিজবুত তাওহিদের 108 সদস্য আটক, পরিস্থিতি থমথমে। সময় সংবাদের সঙ্গে আছি আমি রামিম হাসান। আদালত অবমাননার বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক আপিল বিভাগে হাজিরা দিয়েছেন। এদিকে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সময় আবেদন মঞ্জুর করেছেন উচ্চ আদালত। শুনানি শেষে দুজনকেই আগামী 20 মার্চ আবারও আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। সকালে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 9 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। এর আগে সশরীরে আদালতে হাজির হন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। দেশের বাইরে অবস্থান করায় খাদ্যমন্ত্রী আইনজীবীর মাধ্যমে সময় আবেদন করেন। যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর মামলার রায় নিয়ে সংশয় এবং প্রধান বিচারপতি সম্পর্কে মন্তব্য করায় গত 8 মার্চ খাদ্যমন্ত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। উনি দেশের বাইরে থাকাতে ওনার ব্যাপারে আমরা আনকন্ডিশনাল অ্যাপোলজি, নিঃশর্ত ক্ষমা আমরা চেয়েছি। এই মুহূর্তে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আছেন আমাদের রিপোর্টার আফজাল হোসেন। এই বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, মূলত প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের যে 9 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ, সেই বেঞ্চটি বসে এবং আমরা জানি যে এই বেঞ্চই মূলত গত 8 মার্চ 2 মন্ত্রী অর্থাৎ খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছিল এবং সেই রুলের বিষয়ে গতকালকেই মূলত 2 মন্ত্রীর পক্ষ থেকে 2 আইনজীবীর মাধ্যমে আদালতে ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যার আসলে যেটি বলার চেষ্টা হয়েছে, তাদের পক্ষ থেকে আইনজীবীরা যেটি বলেছেন যে তারা যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের জন্য তারা আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং তারা বলছেন যে দুজন মন্ত্রী বিচার বিভাগের মর্যাদা সমুন্নত রাখার পক্ষেই এই কথাগুলো বলেছিলেন এবং বিচার বিভাগ নিয়ে আসলে কোনো ধরনের মন্তব্য ভবিষ্যতে করা থেকে বিরত থাকবেন বলেও তারা আদালতকে আশ্বস্ত করেছিলেন। তো এই আবেদনটি এবং এই ব্যাখ্যাটি মূলত গতকালকেই অ্যাফিডেভিট আকারে সুপ্রিম কোর্টে দাখিল করা হয়। তো আজকে সকাল 9টার দিকে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে 9 সদস্যের বেঞ্চ বসে এবং যথারীতি এই 2 মন্ত্রীর মামলাটি কার্যতালিকায় শীর্ষে রাখা হয়েছিল এবং 9টা 5-এর দিকেই মূলত আদালতটি বসার পরেই মন্ত্রীর আইনজীবীরা অর্থাৎ খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের আইনজীবীরা আদালতকে জানান যে তিনি আসলে রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে আছেন, যে বাইরে যাওয়ার যে সিদ্ধান্ত আদালত যে তারিখ নির্ধারণ করেছিলেন 8 তারিখের আগেই বাইরে যাওয়ার সিদ্ধান্তটি হয়েছিল এবং সরকারি সব কিছু কাগজপত্র তৈরি করা হয়ে গেছিল, যার কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারবেন না বলে সময় চেয়েছেন এবং তারা আইনজীবীরা এই বলেছেন আদালতকে যে খাদ্যমন্ত্রী তিনি তাদেরকে জানিয়েছেন যে আদালত যে পরবর্তী 16 তারিখের পরে যে তারিখ ধার্য করবে সেই তারিখেই আদালতে উপস্থিত হবেন এবং তিনি আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন। তো আজকে সকালে আরেকজন যে আদালত অবমাননার অভিযোগে যাদের বিরুদ্ধে রুল জারি করা হয়েছিল মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, তিনি কিন্তু আদালতে সশরীরে হাজির হয়েছিলেন। আমরা দেখেছি যে সকাল 8:30টার দিকে হাইকোর্টে তিনি উপস্থিত হন এবং 9টার মধ্যে তিনি আপিল বিভাগের এজলাসে ঢোকেন। তো তার আইনজীবীরাও যেটি বলার চেষ্টা করেছেন, যেহেতু একই অভিযোগে 2 জন মন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছিল এবং একজন মন্ত্রী দেশের বাইরে আছেন আর আরেকজন আজকে আদালতে উপস্থিত হয়েছেন, তো তারাও একটি সময় প্রার্থনা করেছেন এবং তারা বলেছেন যে আদালত অবমাননার অভিযোগে যেহেতু 2 জন মন্ত্রীর বিরুদ্ধে একই দিনে আদালত অবমাননার রুল জারি করা হয়েছিল এবং এই একই দিনেই যেন এই মামলাটির শুনানি হয়। তো আদালত
সেই বিষয়টি বিবেচনা নিয়ে বলেছেন যে আগামী 20শে মার্চ এই মামলার পরবর্তী দিন ধার্য করেছেন এবং আইনজীবীদেরকে বলেছেন যে 20শে মার্চ দুজন মন্ত্রী যেন আদালতে উপস্থিত থাকেন এটি তাদেরকে নিশ্চিত করতে বলেছেন এবং এরপরেই মূলত দুই মন্ত্রীর আইনজীবীরাই সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তারা বলেছেন যে 20 তারিখেই মূলত দুই মন্ত্রী আদালতে উপস্থিত থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো বলা চলে এই ছিল আদালত অবমাননার বিষয়ে অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের মামলার সর্বশেষ খবর। রামিম। সহকর্মী আফজাল হোসেন জানাচ্ছিলেন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে। তথ্য প্রযুক্তি ব্যবহারে বড় ধরনের নিরাপত্তাহীনতায় রয়েছে বাংলাদেশ। বিশেষ করে অর্থ লেনদেন খাতগুলো মারাত্মক ঝুঁকিতে রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর তাই নিরাপত্তা ঝুঁকি এড়াতে মানসম্মত প্রযুক্তি প্রয়োগের পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তোলার তাগিদ দিচ্ছেন তারা। রাশেদ লিমনের রিপোর্ট। একটু দেরিতে শুরু করলেও উন্নত বিশ্বের সাথে সমানতালে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সোশ্যাল নেটওয়ার্ক থেকে শুরু করে দাপ্তরিক কাজ, আবার দৈনন্দিন কেনাকাটা থেকে শুরু করে বৈদেশিক বাণিজ্য, সব ক্ষেত্রেই যেন অপরিহার্য তথ্য প্রযুক্তি। সরকারি বেসরকারি উদ্যোগে যা ছড়িয়ে পড়েছে তৃণমূলেও। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে প্রতিদিন গড়ে 600 কোটিরও বেশি টাকা লেনদেন হয় অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং ও ক্রেডিট কার্ডের মাধ্যমে। তবে সাম্প্রতিক সময়ে ক্রেডিট কার্ড জালিয়াতি আর বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় সামনে আসে সাইবার নিরাপত্তার বিষয়টি। বিশেষজ্ঞরা বলছে যে হারে এই খাতে বিকাশ ঘটেছে, এই নিরাপত্তার বিষয়টি ঠিক সেভাবে প্রতিষ্ঠা পায়নি। ফলে সাইবার নিরাপত্তার বিষয়টি রয়ে গেছে প্রশ্নবিদ্ধ। যত বেশি ইন্টারনেট পেনিট্রেশন বাড়বে তত বেশি সিকিউরিটি রিস্ক এক্সপোজ হবে। কন্টেন্ট হোক, সার্ভিস হোক, ইমেল হোক, ব্যাংকের টাকা হোক, সবকিছুই আপনি কোটি কোটি মানুষের কাছে এক্সপোজ করছেন। আমাদের দেশে সব ব্যাংক এখন অনলাইন হয়ে গেছে, তাই না? আমরা এখন ট্রানজ্যাকশন করতেছি, মোবাইলে ট্রানজ্যাকশন করতেছি এবং এগুলো গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে। কিন্তু এটাকে ঠিকমতো স্টাডি করে এটাকে এগিয়ে নিয়ে ইউনিভার্সিটিগুলোকে রেডি করা, আমাদের স্পার্ট তৈরি করা, এই কাজগুলো কিন্তু আমরা সমানতালে করতে পারিনি। সংকট এড়াতে নিরাপত্তা কাঠামো জোরদারের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর উপরও গুরুত্ব দিচ্ছেন তারা। কতগুলো স্ট্যান্ডার্ড প্রসিডিউর আছে যারা সারা পৃথিবীতে করে ফেলছে, আমাদের সেই প্রসিডিউরগুলো দ্রুত অ্যাপ্লাই করে ফেলতে বলা। কিন্তু একটা জিনিস ভুলে যাওয়া যাবে না, সেটা হচ্ছে আমাদের অনেক এক্সপার্ট লাগবে। যেগুলো সেন্সিটিভ ইনফরমেশন বা সেন্সিটিভ সার্ভিস সেগুলোর একটা জায়গায় ভালো অবস্থায় একটা প্রোটেক্টেড জায়গায় রাখাটা আমি মনে করি ওয়াইজ। এগুলো একটা কোঅর্ডিনেটেড ওয়েতে যদি আমরা একটা জায়গায় নিয়ে আসতে পারি তাহলে এই সাময়িক হিকাপগুলো হবে না। অন্যথায় তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে মানুষের আস্থা হারানোর আশঙ্কা তাদের। ব্যক্তি থেকে প্রতিষ্ঠান প্রতিটি পর্যায়ে প্রতিনিয়তই বাড়ছে তথ্য প্রযুক্তির ব্যবহার, সেই সাথে বাড়ছে ব্যবহারের ঝুঁকিও। আর তাই কেবলমাত্র সাইবার সিকিউরিটি নয়, ব্যবহারের প্রতিটি ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধিরও তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আইন প্রণয়নের প্রায় 7 বছর পরও বেশিরভাগ মানুষই জানেন না ভোক্তা অধিকার সংরক্ষণ আইনটা কি। আর এ কারণে প্রতিনিয়ত বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন গ্রাহকরা। বিশেষজ্ঞদের মতে আইনের অপ্রতুল প্রয়োগ এবং জনসাধারণের সচেতনতার অভাবে এখনো এই আইনের সুফল ভোগ করতে পারছেন না ভোক্তারা। সম্প্রতি আইনটি সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ বিষয়ে বলছেন, খসড়া আকারে থাকা আইনটি পাশ হলে উপকৃত হবেন ভোক্তারা। আতিকুর রহমান তমালের রিপোর্ট। ভোক্তা অধিকার আইনটা কি? না, আমার আইডিয়া নেই সম্পর্কে। শুনেছেন ভোক্তা অধিকার আইন সম্বন্ধে কখনো? না, আমি আপনার কাছ থেকে ফার্স্ট শুনতেছি। গ্রাহক পর্যায়ে ভোক্তা অধিকার আইন সম্পর্কে জানার পরিধিটা মোটামুটি এমনই। শুধু আইন না জানাই নয়, কোনো পণ্য কিনে আপনি ঠকলেন কিনা তা আর সবার মতো প্রায় সব ভোক্তারই জানার সুযোগ নেই। আপনি তো মাংস কিনলেন, তো আপনি যদি পরিমাণে কম পান এবং যদি গুণগত মানটা খারাপ হয়, আপনার করণীয়টা কি? আসলে সেক্ষেত্রে কিছুই করার নেই বলতে গেলে, এটা আসলে রাষ্ট্রকেই দেখতে হবে। কোনো পণ্য বা সেবা যিনি ভোগ করেন বা ভোগের উদ্দেশ্যে ক্রয় করেন তিনি ভোক্তা। সেই হিসেবে রাষ্ট্রের সব নাগরিকই ভোক্তা। নাগরিক স্বার্থ বিবেচনায় নিয়ে দেশে 2009 সালে প্রণীত হয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন। এই আইন অনুযায়ী সমস্ত পণ্যের মূল্য দোকানদারের উচিত টাঙিয়ে রাখা। তো সেটা করলে পরে কেমন হবে? সেটা করলে তো অনেক ভালো হয়, কিন্তু কোনো দোকানদারি তো রাখে না। আমাদের আছে টাঙ্গাই নিয়ে আছেন, এই মূর্তি আছে, এই মুহূর্তেও আছে, কিন্তু আমরা টাঙ্গাই নিয়ে দরকার হয় না, দিকে টাঙ্গাই নেই। সম্প্রতি আইনটি সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। খসড়া আইনে দোকানে মূল্য তালিকা প্রদর্শন তো বটেই, ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতালে ডাক্তারি পরীক্ষার মূল্য তালিকা প্রদর্শনও বাধ্যতামূলক করা হয়েছে। কর্তৃপক্ষের মত, আইনটি পাশের পর সকল পর্যায়ের ভোক্তারাই উপকৃত হবেন। আমরা মনে করি যে ভোক্তা অধিকার আইন একটি শক্তিশালী, আরো সুসংগত একটি আইনে পরিণত হতে যাচ্ছে। তাতে ভোক্তাদের অধিকার সংরক্ষণ ও
অন্যান্য আরো ব্যাপক ভিত্তিক এই খসড়া অনুমোদনের মাধ্যমে হবে। বিশেষজ্ঞরা বলছেন ভোক্তা অধিকারের বিষয়টি ব্যাপক, তাই সবগুলো মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনসাধারণকেও সচেতন হতে হবে। ভোক্তা অধিকার আইনে যদি কোনো ফাইন হয় তাহলে তার 25% সেই অভিযোগকারী পাবে। এই কথাটা 1% না, 0.1% লোকও জানে বলে আমার মনে হয় না। বলা হয়ে থাকে আইনের সফলতা মূলত নির্ভর করে কার্যকর প্রয়োগের উপর। তাই সংশ্লিষ্ট সব পক্ষগুলো বলছেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশোধন বা পরিমার্জন যেটাই হোক না কেন এর সফলতা মূলত নির্ভর করবে কার্যকর বাজার মনিটরিং এর উপর। আতিকুর রহমান কামাল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, ইউপি নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জের পাড়া মহল্লা এখন সরগরম, প্রার্থীদের প্রচারণায়। ভোটাররা বলছেন নির্বাচিত করবেন যোগ্য প্রার্থীকেই। এবং জনবল সংকট ও অত্যাধুনিক যন্ত্রপাতির অভাবে চট্টগ্রামের শুল্ক গোয়েন্দা বিভাগের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। রোধ করা যাচ্ছে না রাজস্ব ফাঁকির তৎপরতা। নোয়াখালীর সোনাইমুড়িতে দু গ্রুপের সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন। এতে আহত হয়েছেন পুলিশ সহ উভয় পক্ষের শতাধিক মানুষ। পুলিশের দাবি, গতকাল দুপুরে এলাকাবাসীর সঙ্গে উগ্রপন্থী সংগঠন হিজবুত তাওহীদের কর্মীদের সংঘর্ষ হয়। নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন এ বিষয়ে একটি ডেস্ক রিপোর্ট। সোমবার দুপুরে নোয়াখালী সোনাইমুড়িতে 2 গ্রুপের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে নিহত হন 3 জন, আহত হন পুলিশ সহ উভয় পক্ষের আরো অন্তত 60 জন। স্থানীয়রা জানায় 2 বছর আগে নতুন বাজার চাষিরহাট পোরকরা গ্রাম থেকে হিজবুত তাওহীদের নেতাকর্মীদের বের করে দেওয়া হয়। গত 24 ফেব্রুয়ারি চাষিরহাটে ওই সংগঠন সমাবেশ করে। এ নিয়ে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এই বিষয় নিয়ে কথা বলতে গ্রামবাসী সোমবার দুপুরে ইওনোর অফিসে যাওয়ার পথে হামলা শিকার হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ, র্যাব ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিভিন্ন দিক থেকে মানুষ জানছে আজকে তারা একত্রিত হইয়া জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কাছে একটা স্মারকলিপি দিবে। সেখান থেকে এরা তখন গ্রামের দিকে ঢুকতেছে, তখনই ওদেরকে মেইন রোডের ওখানে যে আঘাত শুরু করলো, 50 জনের মতো আহত করে ফেলেছে। এদিকে হিজবুত তাওহীদের নেতাকর্মীদের দাবি, গ্রামবাসীরাই তাদের উপর প্রথমে হামলা চালায়। 21 বছর আমরা হিজবুত তাওহীদ করি, আমাদের বিরুদ্ধে একটা আইন ভঙ্গের রেকর্ড নাই আজ পর্যন্ত। কিন্তু ওনারা কোনো কথা না বলিয়া সকাল 9টা থেকে উত্তপ্ত তারা আমাদেরকে আক্রমণ করার জন্য জনগণকে উত্তপ্ত করছে। নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য আমাদের কিছু লোক আসছিল আশেপাশের, এরাই আমাদেরকে বাঁচাইতে আসছে। পরে গ্রামবাসীর আটক করা ওই সংগঠনের 108 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। ওখানে যারা হিজবুত তাওহীদের সব সদস্যরা যারা একটা বাড়ির মধ্যে ওদের আটকা ছিল, যেখানে আহত অবস্থায় ছিল, তাদেরকে আমরা উদ্ধার করে এখন উদ্ধার আটক দুটাই বলতে পারেন, আমরা ওদেরকে সদর হাসপাতালে নিয়েছে। আগে তো তাদের ট্রিটমেন্ট দরকার। সুন্নির পক্ষের না, মানে ইসলাম যেটা সেটার পক্ষের না, তাদের দাবি হচ্ছে এরা তাদের বিপক্ষে, এরা এখানে থাকতে পারবে। এর আগে হাসপাতালে নেওয়ার সময় রাস্তার বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও আগুন দেয় গ্রামবাসী। সময় সংবাদ, নোয়াখালী। ব্যাংকিং খাতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে আভাস দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে আলোচনার পর এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনা নিয়ে সচিবালয়ে সকাল 11টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছে অর্থ মন্ত্রণালয়। এতে সাংবাদিকদের মুখোমুখি হবেন অর্থমন্ত্রী। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ আহমেদ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইমতিয়াজ, অর্থ মন্ত্রণালয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন শোনা গিয়েছে। অর্থমন্ত্রী নিজেও আসলে বিভিন্ন ধরনের ইঙ্গিত দিয়েছেন, কিন্তু আসলে সরাসরি তিনি গতকাল কিছুই বলেনি। তবে আজকে সকাল 11টায় অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনের মাধ্যমে আসলে কি সিদ্ধান্ত হয়েছে কিংবা কি ধরনের ঘটনা ঘটতে পারে, কি বিষয়ে আসলে পদক্ষেপ নেওয়া হবে, সেই বিষয়গুলো জানানো হবে বলে কিন্তু গতকালকে জানিয়েছেন। আসলে গতকাল অর্থমন্ত্রী বিভিন্ন ধরনের ইঙ্গিত দিয়েছেন, বেশ কয়েকবার আসলে সাংবাদিকদের সঙ্গে তিনি অল্প কিছু সময় কথা বলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশ ব্যাংকে বড় ধরনের একটি পরিবর্তন আসতে পারে, পরিচালনা পর্ষদে একটি বড় ধরনের পরিবর্তন আসতে পারে, এই ধরনের কিন্তু ইঙ্গিত গতকাল অর্থমন্ত্রী দিয়েছেন, কিন্তু আসলে সরাসরি করে তিনি কিছু বলেননি। তিনি গতকাল প্রথমে যে বৈঠকের পরে কিন্তু অর্থমন্ত্রী বলেছিলেন যে বিকেল 3টা কিংবা 4টায় এই বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরাসরি তিনি সাংবাদিকদের জানাবেন, কিন্তু পরবর্তীতে সেই সংবাদ সম্মেলনটি হয়নি। এবং আজকের সকাল 11টায় যে সংবাদ সম্মেলনটি হওয়ার কথা রয়েছে, সেখানে আসলে অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংক পর্ষদ কিংবা বাংলাদেশ ব্যাংকে কি ধরনের পরিবর্তন হতে পারে, অথবা এই যে অর্থ হ্যাকিং এর ঘটনা
আসলে অর্থ মন্ত্রণালয় থেকে কি ধরনের পদক্ষেপ নেবে সেই বিষয়ে কিন্তু জানিয়ে দেবে বলে আসলে আমরা প্রাথমিকভাবে তথ্য পেয়েছি। এখন পর্যন্ত অর্থমন্ত্রী তার কার্যালয়ে আসেননি, তিনি হয়তো 11টার কিছু আগে আসবেন, কারণ 11টার পরে এ ধরনের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। সে সময় হয়তো আমরা এই বিষয়ে আসলে জানতে পারবো কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে কিংবা কোন পরিবর্তনগুলো আসছে। কারণ আপনি জানেন যে এর আগে আসলে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি আসলে দেশে বাইরে ছিলেন, গতকাল বিকেলে তিনি দেশে এসেছেন এবং আসার পরে অর্থ মন্ত্রণালয়ে আসার কথা ছিল, যদিও তিনি আসলে গতকাল আসেননি এবং অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু গতকাল আসলে সেই বৈঠকটি হয়নি। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের সূত্র আমাদেরকে জানিয়েছে অর্থমন্ত্রীর সঙ্গে গভর্নর মহোদয় ফোনে কথা হয়েছে এবং সেখানে আসলে এই বিষয়ে কিছুটা জানতে পেরেছেন এবং আজকে সেই বিষয় নিয়ে আসলে অর্থমন্ত্রী সরাসরি আসলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিবেন এবং কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিংবা অর্থ উদ্ধারে আসলে কি কি পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়টা আজকের জানানো হবে, এমনটা কিন্তু তথ্য রয়েছে। সকাল থেকে আসলে আমরা এ বিষয়ে আর বাড়তি কোনো তথ্য পাইনি। গতকাল আসলে যে তথ্যগুলো আমরা শুনতে পাচ্ছিলাম সেগুলো আসলে এখনো চলছে। বড় ধরনের একটি পরিবর্তন আসতে পারে, প্রথম থেকেই বলছি, সেটা অর্থ মন্ত্রণালয় থেকে গতকালও জানানো হয়েছে, আজকেরও জানানো হচ্ছে। সে ধরনের কিছুই হতে পারে বলে আসলে প্রাথমিকভাবে আমরা জানতে পারছি। পরবর্তীতে সংবাদ সম্মেলন হয়তো এই বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারবো, তখন আমরা এ বিষয়ে আরো জানাতে পারবো। রামিম, সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। গণভবনে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন সংক্রান্ত কমিটির সভা। গতকাল বিকেলে এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন সংক্রান্ত কমিটির সদস্য ও সিনিয়র নেতারা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা সহ বিভিন্ন ইস্যু সভায় আলোচিত হয় বলে জানা গেছে। জমে উঠেছে সিরাজগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাঠ। প্রার্থীদের প্রচারণায় সরগরম এখন পাড়া মহল্লা। প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়ে যেমন ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন, ভোটাররাও তেমন বলছেন দলীয় প্রতীক থাকলেও দক্ষ ও যোগ্য প্রার্থীকেই তারা নির্বাচিত করতে চান। আর এদিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। সিরাজগঞ্জ থেকে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার 9টি ইউনিয়ন জুড়ে সর্বত্র এখন বইছে নির্বাচনী হাওয়া। প্রতীক বরাদ্দর পর থেকেই প্রার্থীরা জোরে সোরে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। চেয়ারম্যান পদে প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় প্রার্থী এবং ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষণীয়। বাংলাদেশ ইউনিয়নকে একটা মডেল ইউনিয়ন হিসেবে উপহার দিতে চাই। আগামী দিনে নির্বাচিত হতে পারলে বাংলাদেশ ইউনিয়নের যে সমস্ত রাস্তাঘাট কাছে আছে সেগুলো ইনশাল্লাহ পাকা করতে পারবো ইনশাল্লাহ। আমি যদি নির্বাচিত হতে পারি, আমি এই ইউনিয়নকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা সুন্দর সঠিক ইউনিয়ন পরিষদ গড়ে তুলবো ইনশাল্লাহ। ভোটাররা বলছেন সাধারণ মানুষের পাশে থেকে যারা এলাকার উন্নয়ন করবেন তাদেরকেই বেছে নিতে চান জনপ্রতিনিধি হিসাবে। বিদ্যুতের সুবিধা এংনার সমস্ত যারা যে প্রার্থী করব সেই প্রার্থীকে আমরা ভোট দেবো। যে চেয়ারম্যান বাল্য বিবাহ মুক্ত সমাজকে উন্নয়ন করবে, রাস্তাঘাট কালভেট, আমরা তাকে ভোট দিয়ে নির্বাচিত করব। নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। ইতিমধ্যেই ইউনিয়ন পর্যায়ে ম্যাজিস্ট্রেট নিয়োগ হয়েছে। কোনো প্রার্থী বা চেয়ারম্যান, মেম্বার বা সংরক্ষিত আসনের সদস্য কোনো আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে সুস্পষ্ট সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হবে এবং তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। 9টি ইউনিয়নে 40 জন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ মেম্বার পদে 371 জন এবং সংরক্ষিত আসনে 118 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর মোট ভোটার 2,11,000। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। সময় সংবাদ আরো থাকছে। সার কীটনাশক সংকট না থাকায় এবার রংপুর অঞ্চলে আলুর বাম্পার ফলন, দামও ভালো হয়, স্বস্তিতে কৃষকরা। কোচিং শিক্ষক কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে বরগুনার 4র্থ শ্রেণীর এক স্কুল ছাত্রী। অসুস্থ অবস্থায় বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও স্বজনরা। পুলিশ বলছে ধর্ষক শিক্ষককে ধরতে অভিযান চলছে। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন এস এম সিফাত।
কোচিং সেন্টার খুলে রাতে শিক্ষার্থীদের পড়ান লতিফ নামের এই ব্যক্তি। ধর্ষণের শিকার শিশুটির বাড়ি কোচিং থেকে বেশি দূরে হওয়ায় তার বাড়িতে থেকে পড়াশোনার পরামর্শ দেন তিনি। ঘটনার দিন রাতে খাবারের সাথে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করে শিশুটিকে ধর্ষণ করে কোচিং শিক্ষক লতিফ। পরদিন সকালে শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। আমার দাঁড়িয়ে গেছে, তারপর আমি চিৎকার করে মাম্মি আমার কাছে আইসেন কয় আমি যাইতেছি, তারপর যে আমার কি করছে তারপর আমি করতে পারবি না। আস্তে আস্তে কষ্ট হয়, তারপর মাস্টারে বললো আমার বাড়ি থেকে পড়ুক, তারপর তার বাড়ি থেকে লেখাপড়া করার 3-4 দিন পরে এই ঘটনা ঘটে। এদিকে পরদিন সকাল থেকেই আত্মগোপন করেছে অভিযুক্ত লতিফ। পাথরঘাটা উপজেলার হারিটানা গ্রামে তার বাড়িতে গেলে তার পরিবারের কাউকে খুঁজে পাওয়া যায়নি বাড়িতে। এ ঘটনায় স্কুল শিক্ষক ও এলাকাবাসী সুষ্ঠু বিচার দাবি করেছেন। মানুষকে শ্রেষ্ঠত্বের মর্যাদা জানলা, কিন্তু উনি যে কাজ করছে এটা পশুর চেয়েও খারাপ। শিক্ষক যদি এই রকমের কাজ করে তাহলে তো সমাজ নষ্ট হয়ে যায়। অন্যায়কারী আমার বাপও যদি হয় তারা বিচার চাই। পরের ছেলেমেয়েরা এখন স্কুলেও আসে না, মানে ওরা যে কি ভয় পাইছে যে এরা পারছে এরকমের, তো আমরাও তো এরকমের শিক্ষক, আমাদের স্কুলেও তো পুরুষ শিক্ষক আছে। পুলিশ জানায় মামলা করতে দেরি হওয়ায় আসামি পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, তবে তাকে ধরতে তৎপর তারা। এই ধরনের ঘটনায় আপোষ মীমাংসা বা কোনো ধরনের কোনো কিছু করে লাভ হবে না। আসামি গ্রেফতার হবে এবং মামলা তদন্ত অনুযায়ী মামলার আইনগতভাবে যে রিপোর্ট আছে সেই রিপোর্টটি আমরা প্রদান করব। গত 7 মার্চ ধর্ষণের শিকার হয় শিশুটি। 11 মার্চ লতিফকে আসামি করে বরগুনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন শিশুটির মা। এম.এ. আজিম, সময় সংবাদ, বরগুনা। ফিলিপিন্সের ক্যাসিনোর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের পাচার হওয়া 10 কোটি মার্কিন ডলারের বিষয়ে আজ শুনানি হবে ফিলিপিন্সের সিনেটে। দেশটির পার্লামেন্ট এ বিষয়ে তদন্ত করছে বলে জানিয়েছেন সিনেটের সার্জিও ওসমিনা। দেশটির মুদ্রা পাচার বিরোধী আইনের বড় ধরনের ফাঁকফোকর থাকায় এই ঘটনা ঘটেছে বলেও মনে করছেন তিনি। তবে পার্লামেন্ট কর্তৃপক্ষের আগে অর্থ পাচারের ঘটনায় জড়িত 3 ফিলিপিনোর বিষয়ে তদন্ত শুরু করেছে জাতীয় তদন্ত ব্যুরো এনবিআই। এনবিআই এর পরিচালক বলছেন তারা সরকার ও অর্থ পাচার বিরোধী পরিষদ AMLCর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই অর্থ পাচারের বিষয়ে তদন্ত করবে। চীনা ফিলিপিনো বংশোদ্ভূত এক ব্যবসায়ী এই ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। জনবল সংকটের পাশাপাশি প্রয়োজনীয় অত্যাধুনিক যন্ত্রপাতির অভাবে নখদন্তহীন বাঘে পরিণত হয়েছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। অথচ বৃহত্তর চট্টগ্রামের 2টি সমুদ্র এবং 2টি বিমানবন্দরে চোরাচালান বন্ধ ও বিদেশ থেকে আমদানিকৃত পণ্যের রাজস্ব ফাঁকি রোধে মূল ভূমিকা পালন করতে হয় সংস্থাটিকে। কিন্তু রহস্যজনক কারণে দীর্ঘদিন ধরে প্রায় নিষ্ক্রিয় করে রাখা হয়েছে শুল্ক গোয়েন্দাদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে 90% সম্পন্ন করার পাশাপাশি বছরে অন্তত 25,000 কোটি টাকা রাজস্ব আসে চট্টগ্রাম বন্দর থেকেই। কোনো প্রতিষ্ঠান রাজস্ব ফাঁকি দিতে মিথ্যে ঘোষণায় পণ্য আনছে কিনা তা গোপনে তদারকি করে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। এছাড়া বিমানবন্দর দিয়ে স্বর্ণের বার পাচার রোধে কাজ করে এই সংস্থার গোয়েন্দারা। কিন্তু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ করলেও নানা সমস্যায় জর্জরিত সংস্থাটি। গোয়েন্দাগিরি করতে গেলে অত্যাধুনিক যন্ত্রপাতি লাগে, যেগুলো র্যাব, পুলিশ, অন্যান্য সংস্থার আছে, সেগুলো আমাদের কাস্টমস ইন্টেলিজেন্স নাই। আমরা সামান্য কিছু যন্ত্রপাতি নিয়ে এগুলো কাজ করি। এত সমস্যার মাঝেও চট্টগ্রাম বন্দর দিয়ে আসা একটি কোকেনের চালান, একটি সিগারেটের চালান আটকে দেওয়ার পাশাপাশি অন্তত 25টি রাজস্ব ফাঁকির ঘটনা উদ্ঘাটন করেছে তারা। এই ডিপার্টমেন্টের যে পরিমাণে জনবল দরকার ছিল সেটা নেই, বিশেষ যানবাহনের অভাব আছে, অনেক প্রযুক্তির অভাব আছে। এসবের কারণে তারা সত্যিকার অর্থে যে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির যে প্রবণতা ইতিমধ্যে বেড়ে গেছে, সেটা স্মাগলিং বলি আর চোরাচালান বলি, যাই বলি, বাট এটা উদ্বেগের বিষয়। অর্থনৈতিক উন্নয়ন এখানে হবে না, কারণ যখন চোরাচালান হবে তখন ডিউটি ফাঁকি হবে। ওই জন্য সৎ ব্যবসায়ীদেরকে সহযোগিতা করার জন্য সৎ কর্মকর্তা নিয়োগ দরকার এবং তাদের ইনস্ট্রুমেন্ট দরকার। চট্টগ্রাম বন্দর ছাড়াও বিমানবন্দর এবং কক্সবাজার টেকনাফ নদী বন্দরের শুল্ক গোয়েন্দাদের কর্মপরিধির মধ্যে রয়েছে। অথচ প্রশাসনিক দীর্ঘসূত্রিতা এবং নানা জটিলতার কারণে অত্যাধুনিক যন্ত্রপাতিও সংগ্রহ করতে পারছে না সংস্থাটি। একটা নতুন ইনস্ট্রুমেন্ট আসে, সাথে সাথে তো পাঠানো যায় না, এগুলো পাঠালে অ্যাপ্রুভ হয়ে আসতে অনেক সময় লাগে। আমরা চেষ্টা করে যাচ্ছি, আশা করি আমাদের এগুলো হয়ে যাবে। সন্দেহভাজন ব্যক্তিদের চিহ্নিত করার জন্য মোবাইল ট্র্যাকার, কনভারসেশন ট্র্যাকার কিংবা অত্যাধুনিক স্ক্যানার মেশিনের প্রয়োজন থাকলেও সংস্থাটির কোনো কিছুই নেই। এমনকি অভিযান চালানোর জন্য পর্যাপ্ত যানবাহন পর্যন্ত নেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বীজ সার, কীটনাশক সংকট ও রোগবালাই না থাকায় এবার রংপুরের অঞ্চলের বাম্পার ফলন হয়েছে আলুর। দামও অন্যান্য বছরের তুলনায় বেশ ভালো হওয়ায় দারুণ খুশি কৃষকেরা।
কৃষি বিভাগ বলছে প্রচণ্ড শীত ও কুয়াশা না থাকার কারণে উৎপাদন ভালো হয়েছে। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মানিক সরকার। আলু তো নয়, যেন সোনা ফলেছে এবার রংপুরে কৃষকের হৃদয়ে। স্মরণকালের সবচেয়ে বেশি আলু উৎপাদন হয়েছে এই অঞ্চলে, তাই মাঠে মাঠে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষক। অন্যান্য বছরের মতো বীজ, সার, কীটনাশকের সংকট ছিল না কোনো রোগবালাই। এতে যেন সোনা হয়ে দেখা দিয়েছে সব তরকারির সাথেই মিশে যাওয়া আলু। কয়েক বছরের মধ্যে এবার তুলনামূলক খুব আলুর ফলন খুবই ভালো। এবার কুয়াশা ছিল না, তবে রোগবালাই কম ছিল। সার ভালো পাইছি, ওষুধ ভালো পাইছি, এই কারণে এবারকার ফসল ভালো পেয়েছে। গত কয়েক বছরে একের পর এক আলুতে মার খাবার পর এবার দাম এবং উৎপাদন অনুকূলে থাকায় আনন্দের যেন শেষ নেই কৃষকের। আগের বছর তো আমরা কোনো পয়সা পাইনি আলুর মধ্যে, এখন এই বছর যা ফলন তো হয়েছে আল্লাহর কাছে যথেষ্ট আবাদ হয়েছে। দাম অনেক ভালো, এখন 800 হতে 900 টাকা পর্যন্ত আছে। দামের হিসাবে আমার পর্তায় আসবে। কৃষি বিভাগ বলছে এবার রোগবালাই এবং বৈরী আবহাওয়া না থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি আলু উৎপাদন হয়েছে। প্রতি বছর যে সমস্যাটা দেখা যায়, মরক বা অন্য কারণে ফলন কমে যায়, উৎপাদন কমে যায়, এগুলোর সমস্যা ছিল না, যার জন্য আমরা ভাবতে পারি বা বলতে পারি যে এবার আলুর ফলন লক্ষ্যমাত্রার তুলনায় অনেক বেশি হবে। রংপুর কৃষি অঞ্চলের 5 জেলায় এবার 91,921 হেক্টর জমিতে 18,50,244 মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তা 20 লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। ঝিনাইদহে আব্দুর রাজ্জাক নামে এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাত 10টার দিকে কালীগঞ্জ উপজেলার কৃষি অফিস পাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায় পৌরসভার নিমতলা বাস স্ট্যান্ড এলাকায় ওষুধের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন আব্দুর রাজ্জাক। বাড়ির কাছাকাছি পৌঁছলে দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত আব্দুর রাজ্জাক শিয়া সম্প্রদায়ের অনুসারী ছিল বলে জানিয়েছে পুলিশ। গত 7 জানুয়ারি একই এলাকায় হত্যা করা হয় হোমিও চিকিৎসক সমীর উদ্দিন খাজাকে। পরে ঘটনার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন আইএস। রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত রাত 8:30টার দিকে বস্তির একটি ঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে জানায় স্থানীয়রা। ফায়ার সার্ভিস জানায় আগুন নেভাতে তাৎক্ষণিকভাবে কাজ করে ফায়ার সার্ভিসের 13টি ইউনিট। প্রায় 1.5 ঘন্টা চেষ্টার পর রাত 9:45টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে হতাহতের কোনো খোঁজ পাওয়া না গেলেও পুড়ে গেছে বেশ কয়েকটি ঘর। তবে আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এখনো। হঠাৎ করে পিছন দিকে চাইছি, চাই দেই যে চালের রসে আগুন লাগলে দৌড়ে আইতে না সিএমএতে ঘুরে আসি আই এই অবস্থা। আমি এগুলা ছোট বাচ্চা থেকে কামে গেছি, আমি কেবল খবর পাচ্ছি আমার বাচ্চা একদম কই গো। টিভি চলতেছে যে টিভি ফট করে আওয়াজ হইয়া ফায়ার হইয়া জ্বলে গেছে, ওই টিভির আগুন পুরা ঘরে ছড়ায় পড়ছে। দেশের বাইরের খবর। সিরিয়া থেকে নিজেদের সৈন্য প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার থেকেই সিরিয়ায় নিযুক্ত রুশ বাহিনীর প্রধান অংশ প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দেন তিনি। জেনেভায় জাতিসংঘের মধ্যস্থতায় নতুন করে সিরিয়া বিষয়ক শান্তি আলোচনাকে সামনে রেখে পুতিন এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দাবি করেন যে লক্ষ্যে সিরিয়ায় সামরিক অভিযান শুরু করেছিল রাশিয়া, সেই লক্ষ্য অনেকখানি অর্জন হয়েছে। তবে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও কত দিনে এই প্রক্রিয়া শেষ হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এছাড়া পুতিন আরো বলেন, সিরিয়ার ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করা হলেও দেশটির নৌঘাঁটি তার্তুস ও লাতাকিয়া প্রদেশের হিমেইমিম বিমান ঘাঁটিতে অভিযান অব্যাহত রাখবে রাশিয়া। এদিকে রাশিয়ার এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এছাড়া স্বাগত জানিয়েছেন দেশটির বিদ্রোহী দলও। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চল ও ইরাকের কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে বিরোধী অভিযান শুরু করেছে দেশটি। রাজধানীর আঙ্কারায় আত্মঘাতী বোমা হামলার পর এই অভিযান শুরু করা হয়। সোমবার বিমান হামলার পাশাপাশি বেশ কিছু এলাকায় স্থল অভিযানও চালানো হয়েছে। স্থল অভিযানের অংশ হিসেবে দক্ষিণাঞ্চলের আদানা শহর থেকে 36 জন সন্দেহভাজন পিকেকে সদস্যকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া ইস্তানবুল থেকে 15 জন কুর্দি যোদ্ধাকে আটক করা হয়েছে। রোববার আঙ্কারায় আত্মঘাতী বোমা হামলায় 37 জন নিহত এবং আহত হয় অন্তত 125 জন। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। এদিকে এই হামলার ঘটনায় তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে কারফিউ জারি করা হয়েছে।
খেলার খবর, বিশ্ব টি-20 সুপার 10-এ অংশ নিতে গত রাতে কলকাতায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নয়াদিল্লি হয়ে কলকাতায় যান মাশরাফি বিন মুর্তজার দল। নয়াদিল্লি পর্যন্ত টাইগারদের সঙ্গে ছিলেন পেসার তাসকিন আহমেদ। তবে সেখান থেকেই চেন্নাইয়ে বায়োমেকানিক্যাল পরীক্ষা দিতে চলে যান এই পেস সেন্সেশন। ধর্মশালা থেকে দিল্লি হয়ে সরাসরি কলকাতায় পৌঁছায় মাশরাফি বাহিনী। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে টাইগারদের বিমানবন্দর থেকে হোটেল তাজ বেঙ্গলে নিয়ে যাওয়া হয়। আগামী 16 মার্চ ইডেন গার্ডেন্সে সুপার 10-এ নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে মাশরাফি সাকিবরা। চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েই আজই দলে যোগ দেওয়ার কথা রয়েছে তাসকিন আহমেদের। দলগতভাবে পারফর্ম করার কারণেই বিশ্ব টি-20-তে মাশরাফিরা ভালো ফলাফল করছে বলে মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটাররা। জানিয়েছেন, প্রতিপক্ষকে নিয়ে করা পরিকল্পনাগুলো সুন্দরভাবে মাঠে কাজে লাগাতে পারলে এবারের বিশ্ব আসরে ভালো ফলাফল সম্ভব। একই সঙ্গে ধর্মশালার প্রতিকূল পরিবেশে সুন্দরভাবে প্রথম পর্ব শেষ করা বাংলাদেশের জন্য এবারের বিশ্ব আসর টি-20-তে নিজেদের যোগ্যতা প্রদর্শনের একটি বড় সুযোগ। এশিয়া কাপে রানার্স আপ টিম বাংলাদেশ এখন বিশ্বকাপ মঞ্চে, যেখানে প্রথম পর্বে মাশরাফিরা দিয়েছে তাদের যোগ্যতার প্রমাণ। কিন্তু সুপার 10-এ টাইগারদের প্রতিপক্ষ বিশ্ব ক্রিকেটের 4 পরাশক্তি। তাই প্রশ্ন সামনে, সুপার 10-এ কেমন হবে টাইগারদের পারফরমেন্স? এশিয়া কাপে টাইগারদের টি-20-র দাপট দেখেছে ক্রিকেট বিশ্ব। ধর্মশালার অচেনা পরিবেশ থেকে বেরিয়ে এবার টাইগারদের লড়াইয়ের মঞ্চ কলকাতা ও বেঙ্গালুরু, যেখানকার কন্ডিশন ধর্মশালার মতো বৈরী নয়। তবে খেলা যেখানেই হোক না কেন, টাইগারদের বর্তমান ছন্দটা ধরে রাখার উপর গুরুত্ব দিলেন সাবেক ক্রিকেটাররা। যখন কোনো প্লেয়ার বা টিম যখন ছন্দে থাকে, ভালো মোমেন্টামে থাকে, তখন কিন্তু আপনি যে কোনো জায়গায় আপনি জয় করে ফেলতে পারবেন। যে কোনো জায়গায় যান, শীত কেন গরম কেন, আপনি কোনো জয় করে ফেলবেন। আমার মনে হয় যে বাংলাদেশ টিম যেভাবে খেলছে প্রত্যেকটা জায়গায় আমার কাছে মনে হয় যে পারফর্ম করবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই মুহূর্তে কনফিডেন্সটা কোন টিমের কেমন, কারা কেমন টাচে আছে, কারা কেমন রিদমে আছে, সেটা ইম্পর্টেন্ট। আমি মনে হয় যে বাংলাদেশ টিম এই মুহূর্তে যেখানেই খেলা হোক খুব সুন্দর রিদমে আছে। আই থিঙ্ক দ্য প্লেয়ার্স আর ফিজিক্যালি ফিট বিকজ দ্য অ্যামাউন্ট অফ হার্ড ওয়ার্ক তারা করে, অ্যামাউন্ট অফ ট্রেনিং তারা করে, আমার মনে হয় কোনো প্রবলেম হবে না। আর ইনশাল্লাহ আমার মনে হয় দে উইল প্লে দ্য সেম স্পিরিট the way they have played in Asia Cup. প্রতিপক্ষকে নিয়ে করা পরিকল্পনাগুলো মাঠে কাজে লাগানো গেলে জয়ের এই ধারা ধরে রাখা সম্ভব বলেও মনে করেন তারা। আমার কাছে মনে হয় বাংলাদেশ টিম খুব ভালো সময় বার করছে, খুব ভালো রিদমে খেলছে, খুব ভালো অপোনেন্টকে প্ল্যান করছে। এশিয়া কাপে আমরা খুব ভালো পারফরমেন্স করছি। বোলিং এ দেখেন, বোলিং সবই ঠিক আছে, দেখেন আপনি ফিল্ডিং দেখেন, একটা ক্যাচও ড্রপ হয়নি, প্রত্যেকটা প্লেয়ারের মুভমেন্ট দেখেন, হাউ দে চার্জিং ইনটু দ্য উইকেট, এইগুলো ইমপ্রুভমেন্ট কিন্তু বাংলাদেশের হয়েছে। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে টি-20-তে অতীতের সাফল্য ছাড়িয়ে আরো সামনের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে বলেও মনে করেন তারা। এখন উই আর গোয়িং ইনটু বিগার গ্রাউন্ড। মাহফুজুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নারী বিশ্ব টি-20-র খবর। স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে বাংলাদেশের মেয়েদের বিশ্ব টি-20 অভিযান। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে গ্রুপ বির 2 দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। প্রথমবারের মতো বাছাই পর্ব পার করে বিশ্ব আসরের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। গ্রুপ বিতে ভারত ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান। প্রথম ম্যাচেই শক্তিশালী ভারতের মুখোমুখি হলেও ভালো করার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী জাহানারা আলমের দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে 2টি প্রস্তুতি ম্যাচও খেলেছে মেয়েরা। শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ায় আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে সালমা আয়েশারা। অন্যদিকে দুর্দান্ত ফর্মে আছে ভারত। বছরের শুরুতে বর্তমানে টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতেই সিরিজ জয়ের পর গেল মাসে ঘরের মাঠেও লঙ্কান নারীদের বিপক্ষে সিরিজ জিতেছে ভারতের মেয়েরা। এছাড়া বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত খেলা 7 ম্যাচের সবকটিতেই জয়ের রেকর্ড নিয়ে মাঠে নামবে মিতালি রাজের দল। প্রথম পর্বটা শেষ হয়েছে দারুণভাবেই। এবার অপেক্ষা মূল পর্বে মাঠে গড়ানোর। আর হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টি-20-র বিশ্ব আসরের সুপার 10 পর্ব। এই গ্রুপের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। ষষ্ঠ আসরের সুপার 10 পর্বের শুরুতেই ভক্তরা সুযোগ পেয়ে যাচ্ছেন এক জমজমাট ক্রিকেটীয় লড়াই উপভোগের। কেননা নাগপুরের মঞ্চটা যে অপেক্ষায় আছে 2 ক্রিকেট জায়ান্ট ভারত আর নিউজিল্যান্ডের ব্যাট বলের যুদ্ধ দেখতে। চেনা কন্ডিশনের সঙ্গে ভারতের অধিকাংশ ক্রিকেটারেরই আছে আইপিএলে খেলার অভিজ্ঞতা। এছাড়া এশিয়া কাপের শিরোপা জয়ের স্মৃতিটাও ধোনির দলের কাছে তরতাজাই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে শুরু,
এরপর 11 ম্যাচের 10টিতেই জয়। নিকট অতীতের এমন মাঠদাঙ্গা রেকর্ডের সঙ্গে টিম ইন্ডিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপটা যে কোনো দলের বোলিং বিভাগের বুক কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে পরিবর্তন আসতে পারে বোলিংয়ে। আশিস নেহরার পরিবর্তে মাঠে নামানো হতে পারে চোট কাটিয়ে ফেরা মোহাম্মদ শামিকে। এশিয়া কাপে ভালো প্রস্তুতি হয়েছে আমাদের। প্রতিপক্ষের দুর্বলতার জায়গাগুলো নিয়েও কাজ করেছি আমরা। স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই সাফল্য পাবো, এই আত্মবিশ্বাসটা আমাদের আছে। অন্যদিকে কিউইদের বিধ্বংসী ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ায় ভারতের বোলাররা থাকবেন কিছুটা স্বস্তিতে। তার স্থানে দলে জায়গা পেয়েছেন কিউইদের হয়ে দ্রুততম টি-20 50-র মালিক কলিন মুনরো। তবে ভারতীয় কন্ডিশনে খুব একটা খেলা হয়নি ব্ল্যাক ক্যাপদের। ইনজুরি থাবায় দলে নেই অভিজ্ঞ রস টেলরও। তাই দুর্দান্ত ফর্মে থাকা গাপটিলের ব্যাটেই ভরসা খুঁজবে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে কিউই একাদশে দেখা যেতে পারে স্পিনার নাথান ম্যাককালাম অথবা মিচেল স্যান্টনারকে। এছাড়া পেসার ম্যাকলেনেগান আর মিলনের মধ্যে যে কোনো একজনকে খেলানো হতে পারে। মুম্বাইয়ের প্রস্তুতি ম্যাচে পেস বোলাররা কিছুটা সুইং পেয়েছে। আশা করছি মূল পর্বেও ওরা ভালো করবে। তবে আমার ধারণা স্পিনাররাই পার্থক্যটা গড়ে দেবে। এবারের বিশ্ব টি-20-র অন্যতম ফেভারিট মানা হচ্ছে ভারতকে। কিন্তু ক্রিকেটের এই ফরম্যাটে 4 ম্যাচ খেলে নিউজিল্যান্ডকে কখনো না হারানোর একটা আক্ষেপ আছে ভারতের। এবার কি ধোনির দল সে আক্ষেপটাকে মাটি চাপা দিয়ে রচনা করতে পারবে নতুন ইতিহাস, নাকি বৃষ্টিপ্রবণ ভেন্যুতে ভেস্তে যাবে সে আগুনে লড়াই? মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিচারাধীন মামলা নিয়ে মন্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আপিল বিভাগে হাজিরা। খাদ্যমন্ত্রীর সময় আবেদন মঞ্জুর, আবারও 20 মার্চ হাজিরার নির্দেশ। তথ্য প্রযুক্তি বিকাশ ঘটলেও আর্থিক লেনদেন সহ এ খাতের নিরাপত্তায় বড় ধরনের ঝুঁকির মধ্যে বাংলাদেশ। মত বিশেষজ্ঞদের দক্ষ জনশক্তি গড়ে তোলার তাগিদ। ব্যাংকিং সেক্টরে বড় ধরনের পরিবর্তনের আভাস অর্থমন্ত্রীর। বাংলাদেশ ব্যাংক নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন আজ। পরিচালনা পর্ষদের বৈঠক স্থগিত। পণ্য কিনে প্রতিনিয়ত বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন গ্রাহক। আইনের অপ্রতুল প্রয়োগই দায়ী বলছেন বিশেষজ্ঞরা। সংশোধনের উদ্যোগ সরকারের। এবং নোয়াখালী সোনাইমুড়িতে 2 গ্রুপের সংঘর্ষে নিহত 3, আহত শতাধিক। হিজবুত তাওহীদের 108 সদস্য আটক, পরিস্থিতি সম্পন্ন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বর। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে স্মার্টফোন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বর। আর সঙ্গে থাকুন সময়।